ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। গত বছর নাইজেরিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন, ইরাক, ইরান সহ একাধিক দেশে সামরিক হামলা চালিয়েছে ওয়াশিংটন। গত ২৬ ডিসেম্বর থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি আরব। ওই মাসেই কম্বোডিয়ায় বিমান হামলা চালায় থাইল্যান্ড। গত অক্টোবরে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে পাকিস্তানের বিমান হামলাও আন্তর্জাতিক খবরের শিরোনাম হয়। আর মধ্যপ্রাচ্যের ত্রাস ইসরায়েল, ফিলিস্তিনি ছাড়াও গত বছর ইরান, লেবানন, কাতার, সিরিয়া ও ইয়েমেনে তাণ্ডব চালিয়েছে। এসব দেখে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে, বিশ্বটা কি এখন ফ্রি স্টাইলে চলছে? আইন কানুন বা নিয়মের ভয়, জবাবদিহিতা সবই কি এখন কাগজেই আটকে আছে? নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক আইনকে পাত্তা না দেওয়ার কথা জানান তিনি। নিজস্ব নৈতিকতার উপর নির্ভর করেই করণীয় ঠিক করেন বলে দাবি ট্রাম্পের। আন্তর্জাতিক আইন নামে যে একটা কাঠামো ছিল সেটাই আজ দুর্বল। নিয়ম আছে কিন্তু নিয়ম মানার মানসিকতা নেই, শাস্তির ভয়ও নেই। তাই রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েলের আগ্রাসন, এশিয়া আফ্রিকায় অন্তহীন সংঘাত, এসব কিছুই যেন একই স্রোতে ভাসছে। Clinton bombed Yugoslavia. Obama bombed Libya, all without congressional approval. Basically, for the last 100 years, presidents have been doing this more and more, and whatever you might think about what the Constitution should be read to mean, nowadays that's the norm. পৃথিবীর প্রতিটি দেশ কোনো না কোনোভাবে অন্য দেশের সঙ্গে যুক্ত। রাজনৈতিক, অর্থনীতি, নিরাপত্তা, যোগাযোগ সবখানেই সম্পর্কের জাল। এই সম্পর্ক যেন ন্যায্যতার ভিত্তিতে একই নিয়মে চলে, সেই লক্ষ্যেই আন্তর্জাতিক আইনের ধারণা। রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা, এমনকি ব্যক্তি ও গোষ্ঠীর সম্পর্ক যেন নিয়মের ভেতরে থাকে, সেই লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছিল জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থা। যুদ্ধ থেকে শান্তি, বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি, মানবাধিকার, পরিবেশ, বাণিজ্য, শিক্ষা, বিনোদন, এমনকি মহাকাশ ব্যবহারও এর মধ্যে অন্তর্ভুক্ত। আমরা অনেক সময় আন্তর্জাতিক আইনকে দেখি সবার জন্য এক ন্যায় নীতির তালিকা হিসেবে, কিন্তু বাস্তবে বেশিরভাগ নিয়মই বড় শক্তিদের তৈরি। সম্পদ আর অস্ত্রে যারা এগিয়ে, নিয়ম বানানোর ক্ষমতাও তাদের হাতে। 5 countries have had permanent status since the start of the Security Council over 70 years ago. Their job is to determine if there is a threat to peace or an act of aggression somewhere in the world. ধরুন এটা একটা খেলার মাঠ। যারা বাড়ি থেকে ব্যাট বল নিয়ে এসেছে তারা আগেই ঠিক করে নেয় নিয়ম কি হবে, খেলা কতক্ষণ চলবে আর কারা কারা কোথায় খেলবে। বাকিরা এটা মেনেও নেয়, কারণ তারা দুর্বল, তাদের হাতে বিকল্প কম। It's an illusion. It's childish. It is designed by weaker nations to restrain stronger nations. And America played along and still plays along. আন্তর্জাতিক মঞ্চে এই খেলাটার সূচনা হয় সপ্তদশ শতকে ইউরোপে। ১৬১৮ সালে জার্মান ভূখণ্ডে ক্যাথলিক ও প্রোটেস্টান্টদের সংঘাত শুরু হয়। ধীরে ধীরে সেটা বড় শক্তিদের যুদ্ধে রূপ নেয়, ইতিহাসে যেটা 30 ইয়ার্স ওয়ার নামে পরিচিত। ফলাফল যুদ্ধ, ধ্বংস, দুর্ভিক্ষ আর অর্থনৈতিক বিপর্যয়। এক পর্যায়ে ইউরোপ বাধ্য হয় নতুন সমঝোতায় বসতে। রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটে ১৬৪৮ সালে। জার্মানির ওয়েস্টফেলিয়া অঞ্চলের দুটি শহর মুনস্টার ও আসনাব্রুকে একাধিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। সেগুলো ছিল পিস অফ ওয়েস্টফেলিয়া। শান্তি চুক্তির মূল বিষয় ছিল প্রতিটি রাষ্ট্র তার ভূখণ্ডের ভেতরে নিজের কর্তৃত্ব চালাবে, বাইরের কোনো হস্তক্ষেপ থাকবে না। এখান থেকেই আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সার্বভৌমত্বের ধারণা জোর পায়। কাগজে কলমে রাষ্ট্রগুলো সমান, কিন্তু বাস্তবে কিছু দেশ ছিল একটু বেশি সমান, কিছু দেশ ছিল একটু বেশি সার্বভৌম। আর এই অসম সমতার উপর দাঁড়িয়েই পরে তৈরি হয় বড় শক্তির নতুন প্রতিযোগিতা। ব্রিটিশ সাম্রাজ্যের একচেটিয়া শাসনের শেষ প্রান্তে এলো প্রথম বিশ্বযুদ্ধ। ইউরোপের ক্ষমতার দম্ভ, জোট রাজনীতি আর উপনিবেশের প্রতিযোগিতা মিলে যুদ্ধটা হয়ে উঠল শিল্পযুগের গণবিধ্বংস। লক্ষ লক্ষ মানুষ মারা গেল, শহর ধ্বংস হলো, অর্থনীতি ভেঙে পড়ল। যুদ্ধের পর বিশ্বনেতারা বললেন এবার নিয়ম বানাতে হবে, যে নিয়ম যুদ্ধ ঠেকাবে। আসে লিগ অফ নেশনসের ধারণা। চুক্তি, সীমান্ত, যুদ্ধবিরতি, ক্ষতিপূরণ সবই লেখা হলো,
কিন্তু সমস্যা তো গোড়ায়। যারা নিয়ম বানালো তাদের অনেকেরই নিয়ম মানার আগ্রহ ছিল না, আর অপেক্ষাকৃত দুর্বল দেশগুলো সেখানে প্রায় কাঠের পুতুল। 1930-এর দশকে বিশ্ব 3 ভাগে ভেঙে গেল: উদারনীতিবাদ, ফ্যাসিবাদ আর কমিউনিজম। 3 পক্ষের 3 লক্ষ্য, ফলে উবে গেল লিগ অফ নেশনস। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর মাধ্যমে আন্তর্জাতিক আইন পরাজিত হয় শক্তি আর মতাদর্শের কাছে। Fascists and communists fought each other bitterly in the 20th century, not because they were opposites, but because they were vying for the same audiences. যুদ্ধে বিশ্ব দেখল গণহত্যা, দখলদারি, ক্যাম্প, মানবতার বিরুদ্ধে অপরাধের চূড়ান্ত পর্যায়ে। তারপর আসে যুদ্ধ অপরাধের বিচার, নতুন চুক্তি, নতুন প্রতিষ্ঠান। গড়ে ওঠে জাতিসংঘ, আন্তর্জাতিক আদালত, মানবাধিকার কাঠামো, শরণার্থী সুরক্ষা, যুদ্ধের নিয়ম, সবকিছু আরও লিখিত হলো। The delegates stand up for the great new charter they hammered out together. 50 nations standing side by side, unanimous for peace. তবে একটা তথ্য ছিল খুব পরিষ্কার: রাষ্ট্র স্বাধীন হবে, কিন্তু সেই স্বাধীনতার ভেতরে কিছু শর্ত থাকবে, যুদ্ধেরও কিছু নিয়ম থাকবে, আর বড় অপরাধের দায় এড়ানো যাবে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ক্ষমতার ভারসাম্য হয়ে উঠল ভেটোর টেবিল, যেখানে 5টি দেশের যে কেউ চাইলে সিদ্ধান্ত আটকে দিতে পারে। তার মানে আইন আছে, কিন্তু আইন চালুর চাবিটা থাকবে ক্ষমতাবানদেরই হাতে। A powerful Security Council having final military authority, a General Assembly representing all member nations, a social and economic council to tackle the causes of war, and an international court to judge any international disputes. এরপর শুরু হয় স্নায়ুযুদ্ধ, 2 ব্লকের প্রতিদ্বন্দ্বিতা, পুঁজিবাদ বনাম সমাজতন্ত্র। আর সেই লড়াইয়ে আন্তর্জাতিক আইন বারবার কোণঠাসা হয় শক্তি আর মতাদর্শের কাছে। চালু হয় প্রক্সিযুদ্ধ, অভ্যুত্থান, অস্ত্র, নিষেধাজ্ঞা, প্রভাব বিস্তার সবই চলতে থাকে। তারপর 1991 সাল, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, অবসান ঘটে 2 মেরুর ভারসাম্যের। শুরু হয় 1 মেরুর সময়, যুক্তরাষ্ট্র হয়ে ওঠে একমাত্র পরাশক্তি। We should be and we must be peacemakers. আর তখনই দেখা গেল নতুন প্রবণতা, জাতিসংঘকে পাশ কাটিয়ে একতরফা সিদ্ধান্ত। আন্তর্জাতিক কাঠামোকে কখনো ব্যবহার করা হচ্ছে সুবিধামতো, কখনো দেখানো হচ্ছে গুরুত্বহীনভাবে। কিন্তু এক মেরু শাসিত বিশ্ব ব্যবস্থার প্রকল্প পূর্ণতা পায়নি। নতুন শতাব্দীতে রাশিয়ার পুনরুত্থান, চীনের নবজাগরণ আর ভারতের মতো শক্তির ভূমিকা বাড়তে থাকলো। ক্ষমতার ভারসাম্য আবার বদলাতে শুরু করলো, সাথে বাড়ল পুরনো শক্তিগুলোর মাথা ব্যথা। ক্ষমতার প্রতিযোগিতা ফিরে এলো নতুন রূপে। অর্থনীতি, প্রযুক্তি, জ্বালানি, সমুদ্র পথ, কূটনীতি, এর সবখানে। I think we'll go as far as we have to go. We need Greenland. And the world needs us to have Greenland. ফলাফল হলো এমন এক বিশ্ব যেখানে পুরনো নিয়ম ভাঙছে, কিন্তু নতুন নিয়ম গড়া হয়নি। আর এই শূন্যতাই এখন সবচেয়ে বিপজ্জনক। You look outside, you have China ships all over the place. You have Russian ships all over the place. We're not letting that happen. Но мы внимательно следим за развитием ситуации. Выстраиваем адекватную линию реагирования. জাতিসংঘ ক্রমেই এমন এক বাস্তবতার সামনে দাঁড়িয়ে যেখানে কাগজে কলমে এর অস্তিত্ব থাকলেও কার্যকর ক্ষমতা প্রায় শূন্য। অনেকটা ফ্যান্টম পেইনের মতো। শরীরের কোনো অঙ্গ আর না থাকলেও মস্তিষ্ক তার অস্তিত্ব ধরে নিয়ে সেখানে ব্যথা, জ্বালাপোড়া বা চাপের অনুভূতি তৈরি করে। Vetoes paralyze the Security Council, and the system designed to protect the vulnerable is struggling to defend its own credibility. বর্তমান বিশ্বে পুঁজিবাদ বনে গেছে পশ্চিমা বিশ্বায়ন নীতি। উদারনীতির মোড়কে অনেকটা চাপিয়ে দেয়া হয় সমজাতীয় বা একই ধরনের বিশ্ব সরকার কাঠামো। ইউরোপীয় ইউনিয়নকে অনেকে এর মডেল হিসেবে দেখেন, যার আড়ালে মাথাচাড়া দেয় মার্কিন আধিপত্যবাদ, যেখানে আইন মানে অনেক সময় কেবলই জাতীয় স্বার্থ, আন্তর্জাতিক কাঠামোকে পাশ কাটিয়ে একতরফা সিদ্ধান্ত। আর নিয়ম যখন কাজ করে না, তখন সিদ্ধান্ত হয় শক্তির ভিত্তিতে, আর সেখান থেকেই সংঘাতের আশঙ্কাও বাড়তে থাকে। But the United States proved once again that we have the most powerful, most lethal, most sophisticated, and most fearsome. It's a fearsome military on planet Earth. এই জায়গায় আরেকটা প্রশ্ন সামনে আসে, আদর্শের প্রশ্ন। পশ্চিমা বিশ্বের হাতে তুলনামূলকভাবে সুসংগঠিত এক ধরনের ভাষা আছে,
উদারনীতিবাদ বা বিশ্বায়নের ভাষা। কিন্তু বহুমেরু বিশ্বের পক্ষে এখনো তেমন একক বা সমন্বিত আদর্শ স্পষ্ট নয়, আর এই আদর্শিক অসামঞ্জস্য অনেককেই উদ্বিগ্ন করে তোলে। কারণ বড় শক্তির লড়াইয়ে শুধু ট্যাঙ্ক বা অর্থনীতি নয়, ন্যারেটিভও বড় অস্ত্র। আন্তর্জাতিক আইন আসলে কাগজের শোকেজ না। যদি শক্তির ভারসাম্য ও সমঝোতা থাকে তখনই আইন কাজ করে, যদি না থাকে আইন শুধু বক্তৃতায় বেঁচে থাকে। আন্তর্জাতিক আইনের মৃত্যু মানে শুধু আইন বইয়ের মৃত্যু না, এর মানে পুরনো ব্যবস্থা ভেঙে নতুন ভারসাম্য তৈরি হচ্ছে। আর সেই নির্মাণ প্রক্রিয়া শান্তিপূর্ণ হবে নাকি সংঘাতমুখী, সেটাই এখন বড় প্রশ্ন। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।